সংক্ষিপ্ত 8 পর্যন্ত কতদিন ছিল হোম টাস্ক, নেক্সট ডে হোমওয়ার্ক 9 থেকেই থাকবে, বাকি পুরোটাই নেক্সট ডে হোমওয়ার্ক। এক দুটো অঙ্ক কিছু কিছু সময় যদি পুরো সেম প্যাটার্ন থাকে তো সেগুলো একটা দুটো হয়তো আমি অফ করিয়ে দেবো, তো দেখছি আগে সেম প্যাটার্ন কিছু থাকে বা কিছু যাবে। তো 9 থেকে শুরু করে দীর্ঘ শেষটুকু পুরোটাই হোম টাস্ক থাকবে। বড় জোর হয়তো এক দুটো অঙ্ক একটু বাদ টাদ যেতে পারে, একই প্যাটার্নের যে অঙ্ক থাকবে, ঠিক আছে সেটা দেখছি। আর হলো 31 তারিখ ক্লাস হবে, তো কোনো অসুবিধার কোনো কারণ নেই, 4টে থেকে 6টা কোনো ব্যাপার না, ঠিক আছে, তো এটা বলে দিচ্ছি। আর দ্বিতীয় আরেকটা বিষয়, সেটা হলো জানুয়ারিতে একটা তো এক্সাম হবে, এটা হলো এই দুটো চ্যাপ্টারের উপর, অধিবৃত্ত আর উপবৃত্ত। সেটা 7 তারিখ, 7ই জানুয়ারি 2021, তাই তো 7ই জানুয়ারি 2021 থার্সডে এক্সাম, অধি ও উপ, অধিবৃত্ত ও উপবৃত্ত, এই দুটোর উপরে এক্সাম হবে, ঠিক আছে, 7ই জানুয়ারি বৃহস্পতিবার। তো তো শুনেই বলছি শুধু, তো অধি ও উপবৃত্ত এই দুটো এক্সাম। যাই হোক, এবার এখানে চলে আয়। যে প্যাটার্নের অঙ্ক করে ফেলেছিস অলরেডি, সেই প্যাটার্নের অঙ্ক একটা দুটো করে অফ করে দেওয়া যেতে পারে এই মুহূর্তে, ঠিক আছে। তো প্রথম কথা একটা জিনিস আগে ক্লিয়ার করি, দেখ নয়ের দাগের কথা বলছে, পরাক্ষ ওয়াই অক্ষ বরাবর বলেছে, মূল কথা ইনস্ট্রাকশন পড়াটা হলো মেন ব্যাপার। তারপরে অ্যাকচুয়ালি অঙ্ক এমন কিছু কঠিন নয় এই চ্যাপ্টারে, এটুকু নিজেরাও ফিল করেছি। শুধু যদি প্রপার ফর্মুলাটা মাথায় রাখা যায়, তোকে শুধু ক্যালকুলেশনটা একটু দেখে করতে হবে, আর ইনস্ট্রাকশনটাকে ফলো কর। ইনস্ট্রাকশনটা যদি মিস ফলো করিস তাহলে প্রবলেম হয়ে যাবে। এখানে ভালো করে বলে দিল যে পরাক্ষ ওয়াই অক্ষ বরাবর, পরাক্ষ যদি ওয়াই অক্ষ বরাবর হয়, ক্লিয়ারলি আমাদের ছবিটা অ্যাকচুয়ালি এরকম কথা বলছে, মানে পুরো বিষয়টা এইভাবে গেছে, তাই তো। তাহলে বড় যে ভ্যালুটা থাকবে সে ভ্যালুটা কার নিচে থাকবে, ওয়াই এর নিচে থাকবে। আমরা এরকম ভাবে ধরে নিতে পারি চাইলে x স্কয়ার বাই b স্কয়ার প্লাস a স্কয়ার বাই a স্কয়ার ইকুয়ালস টু 1, যেখানে a স্কয়ার গ্রেটার দেন b স্কয়ার, ব্র্যাকেটে লিখে দিতে পারিস, না লিখলেও অসুবিধা নেই, বা শুধু বলে দিলি যেহেতু পরাক্ষ ওয়াই অক্ষ বরাবর। তো এবার কিন্তু মূল কাজ একই, আলাদা কিছু কি, এই ধরনের অঙ্ক করেই এসেছিস, শুধুমাত্র তখন a স্কয়ারটা এখানে ছিল, b স্কয়ারটা ওইদিকে ছিল, আর কিছু হয়নি, জাস্ট রিভার্স হয়েছে। তবে অঙ্ক অলরেডি করেছি এই টাইপের। তাহলে আমাদের যেটা দিচ্ছে প্রথম অঙ্কটাই, ধর উৎকেন্দ্রতা √3/7, তাহলে আমরা আলাদা তো কিছুই করবো না, উৎকেন্দ্রতা মিন্স কি হবে, ওই সূত্রটা একই হবে, 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ারই হবে, ইকুয়ালস টু কি হবে √3/7, একটা জিনিস। আর একটা কি, অবিলম্বের দৈর্ঘ্য, ওইটাও একই সূত্র হবে, বাই এ ইকুয়ালস টু কত, 8/√7। তো এখান থেকে আমরা করে এগোতেই পারি, তাই তো, বি আর এর মান বের করতে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম আর কি, একটা দুটো অঙ্ককে আমি ডিলিট করে দিচ্ছি আপাতত, তো কারণ একই টাইপের জিনিস রয়েছে এখানে অনেক কিছু, যেমন ধর 9-2টা না করলেও চলতে পারে, মানে এটা আমি জাস্ট হোমওয়ার্ক পারপাস ডিলিট করছি, এটার মানে এটা নয় যে এটা এক্সামে আসতে পারে না, বা আমার এক্সামও আসতে পারে, বোর্ডের এক্সামও আসতে পারে, যেহেতু এই প্যাটার্নের জিনিস অলরেডি করে ফেলেছিস, বা একই প্যাটার্নের জিনিসগুলোকে আমি জাস্ট অফ করছি, জাস্ট একটু হোমওয়ার্ক শর্টিং করে দিচ্ছি, আর কিছু না। 9-2 10-এর অঙ্কগুলো দেখ, কেন্দ্র বলে দিয়েছে, কেন্দ্র বললেই আমরা কি করে ধরি সমীকরণ,
আলফা বিটা ধরতে হবে। আর খেয়াল করে নে 10-এর অঙ্কগুলো বলছি, খেয়াল করে নিবি পরাক্ষকে কার দিকে বলেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। কার দিকে বলেছে 10-এর অঙ্কে? x অক্ষের সমান্তরাল। তাহলে আমরা সমীকরণটা কেমন ধরবো? x মাইনাস হোল স্কয়ার বাই কি হবে s স্কয়ার, মানে বড়টা কার নিচে থাকবে? x এর নিচে, যেতে x অক্ষের সমান্তরাল বলেছে, তাই তো? কারো কি কোনো সন্দেহ আছে এখানে? এই বিষয়ে সন্দেহ না থাকলে অঙ্ক এমনি মিটে যাবে। আচ্ছা, এটা কি হবে? বিটা হোল স্কয়ার বাই বি স্কয়ার। আলফা আর বিটার জায়গায় কি বসবে? বা প্রথম অঙ্কটা যদি ধরি 10-এর 1, এখানে -3 বসবে, মানে প্লাস হয়ে যাচ্ছে x + 3, আর এটা হয়ে যাচ্ছে y - 2। এবার আমাদের ঘুরে ফিরে সেই একই কাজ, a স্কয়ার b স্কয়ারের ভ্যালু বের করা, উৎকেন্দ্রতা একই সূত্র, নাভিলম্বের দৈর্ঘ্য একই সূত্র, বারবার একই জিনিস হচ্ছে। তো এখানে কোনটা 10-এর 1টাকে বাদ দিলাম, ঠিক আছে? আচ্ছা, 11 কি বলছে দেখতো? একটি উপবৃত্তের নাভি দুটি স্থানাঙ্ক দিয়েছে এবং উপপক্ষের দৈর্ঘ্য দিয়েছে, উপবৃত্তের সমীকরণ বের করতে বলছে। পারা যাবে? নাভি স্থানাঙ্ক জানা থাকলে নাভি দুটোর মধ্যে দূরত্ব 2a দূরত্ব বের করা যাবে, বিন্দু দুটোর দূরত্ব দিয়ে। আর কি বলেছে? উপপক্ষের দৈর্ঘ্য বলেছে, মানে b বলেছে। তাহলে একটু ক্যালকুলেশন করে নিতে হবে আমাদের। আর কি বলছে? উপবৃত্তের নাভি দুটিকে সমানুপাতিত করে কিভাবে তাকে বৃত্ত হিসেবে গণ্য করা যায়। এটা কোশ্চেন যদিও আসবে না, অ্যানালিটিক্যাল কোশ্চেন। সমানুপাতিত করার অর্থ কি? ইংলিশে বলে কোয়েনসাইড করা, একটা আরেকটার উপর যদি চাপিয়ে দিই, তাহলে এটা কি করে বৃত্ত হিসেবে গণ্য করা যায়। তো এটাকে তুই ম্যাথামেটিক্যালি কোনো ডিসকাশন করে উঠতে পারবি না, এটা অ্যানালিটিক্যাল কোশ্চেন এখানে দিয়ে দিয়েছে, এই পার্টটা বাদ দিয়ে দে, সেকেন্ড পার্টটা আপাতত বাদ দিয়ে দে। এরকম কখনো কোশ্চেন সাধারণভাবে আসে না ক্লাস 11-12 লেভেলে, তো আমি আর অতটা ওই ডিসকাশন ঢুকলাম না আজকে আপাতত। বেশ, 12 অঙ্কটাকে একটু স্টার দিতে হবে। ছোট অঙ্ক বাট ইম্পর্টেন্ট অঙ্ক। আমি এটা রেকমেন্ড করবো একটা উদাহরণ, উদাহরণে তো থাকার কথা এটা। হ্যাঁ, কি ধরো 9টা, দেখো এটা ছোট অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। লজিকটা না জানা থাকলে সে সেই মুহূর্তে করতে পারবে না, বা যদি ভুলে যায়। টু দ্য পয়েন্ট একটা ছোট অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। উদাহরণ 9টাই দেখ। নাভি এখানে, পরাক্ষ আর নিয়ামকের এটা বোধ এখানে, তো ভালো করে বুঝবি। আমরা এইটা জানি যে SP/PM, SP/PM কি হয়? ই হয় তো, SP/PM। তাহলে SP/PM কত? এখানে কত ছিল? 2/3 ছিল। তাহলে আমরা বলতে পারি SP/PM 2:3। আচ্ছা, এই P ভালো করে বল ব্যাপারটা। P বিন্দুটা ঘুরতে ঘুরতে এখানে এসে হাজির হচ্ছে, এটা কিন্তু চলমান বিন্দু। চলমান বিন্দু বলেই উপবৃত্ত তৈরি করছে। ওই যে এক জায়গায় দাঁড়িয়ে থাকতো কখনো উপবৃত্ত তৈরি করতো না, ঠিক আছে? তাহলে এইটা ঘুরতে 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 এখানে এসে হাজির হচ্ছে, তাহলে এই জায়গাটা তো শীর্ষ। তাহলে আমি একই লজিকে লিখতে পারি না SA/AM কি হবে? 2:3। তার মানে কি A বিন্দু SM সরলরেখাকে অন্তর্বিভক্ত করছে কোন অনুপাতে? 2:3 অনুপাতে। তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক আর এই বিন্দুটা স্থানাঙ্ক যদি আমার জানা থাকে, তাহলে শীর্ষের স্থানাঙ্ক পাবো, বেসিক স্থানাঙ্ক জ্যামিতি, তাই তো? আচ্ছা, একই লজিকে অ্যাকচুয়ালি এই বিন্দুটা কি করছে? এদের দুজনকে ওই অনুপাতেই বহির্বিভক্ত করছে। তো বহির্বিভক্ত করলে মাঝখানে কি আসবে? মাইনাস সাইন, আর অন্তর্বিভক্ত করলে প্লাস সাইন। তাহলে আমরা এই বিন্দুটা পেয়ে যাচ্ছি, এই বিন্দুটাও পেয়ে যাচ্ছি। দুটো শীর্ষ যদি পেয়ে যাই, কেন্দ্র ঠিক কোথায় থাকে? দুটো শীর্ষের মাঝখানে, তার মানে মধ্যবিন্দু। তাহলে ব্যাস মধ্যবিন্দু পেয়ে যাবো।
দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। লজিকটা এইটা, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ইম্পর্টেন্ট লজিক অঙ্ক। ঠিক আছে, তো 12 তো করবি অবশ্যই। তেরো ভালো করে খেয়াল কর, পরাক্ষর উপাক্ষের দৈর্ঘ্য দিয়েছে, তার মানে ওখান থেকে আমরা এ আর বি পেয়ে যাচ্ছি, এ স্কয়ার বি স্কয়ার পেয়ে যাচ্ছি। পরাক্ষর উপাক্ষের সমীকরণ দিয়ে দিয়েছে, বলতো ওখান থেকে আলফা আর বিটা বের করতে পারবো? কারো সন্দেহ আছে? তাহলে আলফা বিটা এ বি পেয়ে গেলে উপবৃত্তের সমীকরণ লেখা যাবে? এনি ডাউট, এনি ওয়ান? 14 কেটে দে, এই অঙ্ক অলরেডি করে ফেলেছিস, নাভি থেকে দূরত্বের সমস্যা। চোদ্দ 15 কেটে দে, এই অঙ্ক অলরেডি করেছিস, কোনটা বলতো একটু? ওই যেটা উদাহরণ 8 আজকে স্টার্টিং এ ডিসকাশন হলো, তার সঙ্গে এটাও আছে, অতি সংক্ষিপ্ত না, কত নম্বর অঙ্কটা যেন এটা ছিল? সংক্ষিপ্ত 2 তে ছিল, সংক্ষিপ্ত 2 তে এটা ছিল, অথবা উদাহরণ 8। তো এটা নিয়ে বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই, একই টাইপেরই জিনিস। 16 নম্বর অঙ্ক, কিন্তু অবশ্যই 14-15 প্যাটার্ন মনে রাখতে হবে, ঠিক আছে, যে প্যাটার্ন হচ্ছে। যাই হোক, 16 নম্বর অঙ্ক কি? প্যারামিটারের অঙ্ক। প্যারামিটারের অঙ্কে আমাদের মূল টার্গেট কি হয়? টিকে এলিমিনেট করা, দুটো সমীকরণকে এক জায়গায় করে দেওয়া, টিকে এলিমিনেট করে। তবে সেটা বাড়িতে চেষ্টা করবি, নতুন কিছু বক্তব্য নেই। আচ্ছা, 17 নম্বরের অঙ্কটাও অ্যাকচুয়ালি 14-র মতোই, না 17 নম্বরটা একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট বলতে ধরো সমষ্টি 10 একক দেখা হচ্ছে গতিশীল কিন্তু সঞ্চালন সমীকরণ, না 17টা পর, কারণ এটা সমীকরণটা বের করতে বলছে অ্যাকচুয়ালি। 17টা ভাবনা চিন্তা করে পর, কিছুই না, জাস্ট এসপি প্লাস এস ড্যাশ পি ইকুয়ালস টু 10। সঞ্চার পথ দিয়ে দিয়েছে, আর সঞ্চার পথ বের করতে হবে। সঞ্চার পথ বলতে অন্য কিছু না, বারবার এক কথা বলেছি, হয় টি কে এলিমিনেট করা, একটা স্টাইলে হতে পারে, একটা প্রসেস এটা হতে পারে, যেটা ধর 16 নম্বর অঙ্কে আছে। আর একটা টাইপের অঙ্ক কেমন হতে পারে, যে কিছু কোশ্চেনে কন্ডিশন দিয়ে দিল তোকে, যে কোশ্চেনের কন্ডিশনটা তোকে ম্যাথমেটিক্যাল একটা ইকুয়েশন বানাতে হবে, ঠিক আছে, এটা গাণিতিক একটা সমীকরণ আনতে হবে। যেমন ধর এখানটায় 17 নম্বর অঙ্কে একটি বিন্দু কোনো সমতলে এমনভাবে গতিশীল যে সেই বিন্দুটাকে আমরা কি এইচ কমা কে ধরতে পারি, কি নাম দিয়ে দিই? 17 নম্বর অঙ্ক বলছি। আর 4,0 থেকে এই বিন্দুর দূরত্ব আর -4,0 থেকে এই বিন্দুর দূরত্ব দুটো সমষ্টি 10। তাহলে একটা বিন্দু 4,0 আর একটা বিন্দু -4,0, তাহলে এসপি দূরত্ব বের করা যাবে, এস ড্যাশ পি দূরত্ব বের করা যাবে, ইকুয়াল টু কত? 10। তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, এইচ কে দিয়ে আসবে, রুট ওভারও আসবে, রুট ওভারটাকে সরাতে হবে বুদ্ধি করে। তারপর ফাইনালি কি এইচ এর জায়গায় কি বসাবো? এক্স, এর জায়গায় ওয়াই, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে যাবো হলো যে সমীকরণটা, পড়বি এটা। আচ্ছা, 18 নম্বর অঙ্কটা দেখতো, যে এইটা ওই 7-8-এর মতো না? 7 বা 8-এর মতো বলতে পারি কি? ধর নাভি আছে, নিয়ামক আছে, দ্বিগুণ বলে দিয়েছে, মানে কি আমরা ইয়েটা দিয়ে করতে পারি, ইয়ের কনসেপ্টটা নিয়ে, তো পড়বি। আচ্ছা, 19 অলরেডি প্রমাণ করাই আছে, তো 19 নিয়ে তোদের মাথা ঘামানোর দরকার নেই। কোথায় প্রমাণ করা আছে আমি দেখিয়ে দিই, সেটা ওইখান থেকে একবার দেখবি। আর এই ধরনের জিনিস আসবেও না, যদিও মাথা ঘামানোরও খুব একটা বেশি দরকার নেই। দেখবি ইয়ে সংক্ষিপ্তকরণেরও আগে প্রয়োজনীয় ধর্ম বলে একটা জিনিস আছে, ওখানটায় আছে। ওরা দরকার নেই, এই জায়গাটা সাধারণত ওগুলো আসে না। আচ্ছা, এখানে 20 কি বলছে? প্রমাণ করা যে কোনো উপবৃত্তে এক নাভিলম্ব এবং প্রান্তবিন্দু এবং অপর নাভিলম্ব নিম্নবিন্দু উপবৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায়।
কোশ্চেনটা ক্লিয়ার সবার? এখানে ছবিটি দেখি, এইটা একটা নাভিলম্ব আর এই একটা নাভিলম্ব। বলছে অ্যাকচুয়ালি এই নাভিলম্ব থেকে এই নাভিলম্ব পর্যন্ত, মানে এইটার উপরের প্রান্তবিন্দু থেকে নিচের প্রান্তবিন্দু পর্যন্ত যদি কানেক্ট করে দিই সরল রেখা দিয়ে, এটা কি বলছে? কেন্দ্র দিয়ে যায়। এটা দেখাতে হবে ছবি অনুযায়ী। এটা তারপরে পড়ার কোন উপবৃত্তের একটি নাভিলম্বের উপরের প্রান্তবিন্দু আর আরেকটা নাভিলম্বের নিচের প্রান্তবিন্দুর সংযোজক সরল রেখা উপবৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তো আমি এবার জিজ্ঞেস করি, দেখি কে বলতে পারে এটাকে কিভাবে সলভ করা যেতে পারে। ওগুলোর স্থানাঙ্কগুলো যদি, হ্যাঁ বল, ওই যে না, এই স্থানাঙ্ক কি হয়? এটা মনে হয় কি প্লাস না, বল বল, চেষ্টা কর। এ ই কমা না, জিরো না, এই কমা জিরো এখানে, হ্যাঁ, তাহলে এখানে কি হবে? সি কমা বি স্কয়ার বাই এ, তাই তো? আর এখানে কি হয়? এইটা মাইনাস এই কমা মাইনাস বি স্কয়ার বাই এ। পাদ হিসাবে মনে রাখতে পারি আমরা, এটা অ্যাকচুয়ালি প্রথম পাদে পড়ছে, এই দুটোই পজিটিভ। পজিটিভ। আর এটা তৃতীয় পদে পড়ছে, তৃতীয় পদে দুটোই নেগেটিভ। বেশ, দুটো বিন্দু এখন আমাদের হাতে আছে, তাহলে এই দুটো বিন্দু দিয়ে সরল রেখাটা গেছে। হ্যাঁ, তাহলে সরল রেখার সমীকরণ করা যাবে? হ্যাঁ, কি হবে? ওই যে y minus y1 by x minus x1 1 বাই equal to y2 minus y1 by x2 minus x1। দুটো বিন্দু দেওয়া থাকলে আমরা সরল রেখা সমীকরণ এটা লিখি। তাহলে এটা x1 y1, এটা x2 y2 বসিয়ে দিয়ে আমরা সমীকরণ বের করতে পারবো, একই না? হ্যাঁ, তারপরে এবার বলছে কেন্দ্র দিয়ে যায়, তাহলে কি দেখবো? কেন্দ্র দিয়ে সিদ্ধ করে দেখবো। আগে সমীকরণটা গুছিয়ে বের করে নেবো সমীকরণটা। তারপরে কেন্দ্রের স্থানাঙ্ক কি? 0,0। তাহলে দেখবো এবার x আর y এর জায়গায় 0 0 বসিয়ে যে সিদ্ধ করছে কিনা, বাম পক্ষ এবং ডান পক্ষ হচ্ছে কিনা। ঠিক আছে? কোনো ডাউট আছে কারো? তাহলে কেন্দ্র দিয়ে যায়। আচ্ছা, এগুলো শুরুর আগে একদম শুরুতে সবসময় লিখে নিবি, ধরি উপবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। সবসময় আগে ধরে লিখে নিবি। ঠিক আছে? আচ্ছা, 21 আর 22 নম্বর অঙ্কটাকে স্টার মার্ক। আমি ডিসকাশনে আসছি, ডিসকাশনে। 23টাকে কেটে দেখ, কাটার কারণটা নিশ্চয়ই বুঝতে পারছিস। অলরেডি কোথায় আছে? 16তে ছিল। তো একই অঙ্ক, শুধুমাত্র এ আর বি এর জায়গায় 5 আর 6 দিয়েছে, তো ডাজন্ট ম্যাটার। এখানে 23 কেটে দিলাম। 21 22 আমি ডিসকাশন করছি। আচ্ছা, 24 সঞ্চার পথ, নতুন কিছু বলার নেই, নিয়ে যাওয়ার চেষ্টা করবি। 25টাকে কেটে দে। ঠিক আছে? 21 আর 22 কি করবো? খুব ভাইটাল অঙ্ক এই চ্যাপ্টারে দুটো। এটাকে পারলে ডবল স্টার বা হট স্টার দিয়ে স্টার গোল্ডও দিয়ে দিতে পারিস। কিভাবে দিয়ে কিছু চ্যানেলের নামই নাই, একদম স্টার গোল্ড মানে হলো সোনার মূল্যের অঙ্ক। 21 কি বলছে দেখ, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। উপবৃত্তের উপরিস্থিত দুটি বিন্দুর উৎকেন্দ্রিক কোণ θ1 এবং θ2 হলে উৎকেন্দ্রিক কোণ কি বলেছিলাম? আগে বিন্দুটা ধরে নিতে, বেশ, ধরলাম। পরাক্ষের সাথে যে কোণটা করবে, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা যে একটা বিন্দু হয়, সেটা পরাক্ষের সাথে যে কোণটা করছে সেটা হলো উৎকেন্দ্রিক কোণ। কার উৎকেন্দ্রিক কোণ? ওই বিন্দুটার উৎকেন্দ্রিক কোণ। মানে অ্যাকচুয়ালি বিন্দুর সাপেক্ষেই কিন্তু হচ্ছে। বিন্দু অন্য জায়গায় চেঞ্জ হয়ে গেলে কোণও চেঞ্জ হয়ে যাবে, তাই তো? তাহলে ধর এটা সাপোজ θ1, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? এই cos θ1, গুড, ভেরি নাইস। তারপরে আচ্ছা, একটা θ1 আর একটা θ2 প্রমাণ করো যে এই বিন্দুদ্বয় দিয়ে গঠিত জ্যায়ের সমীকরণ। বেশ, তাহলে একটা θ2 হলে ভাব আরেকটা এখানে আছে,
সাপোজ এটাই ধর থিটা 2, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কি? এটা কি নাম দিয়ে দিই? sin theta। তাহলে এই যে এই সমীকরণটা বের করতে বলছে না, তাহলে দুটো বিন্দু দেওয়া থাকলে করা যাবে সমীকরণ। এইমাত্র ডিসকাশন হলো, বেশ ওইটাকেই এবার ক্যালকুলেশন করে ওইটা প্রুভ করতে হবে, এটা দিয়েছে তো। কেসটা হলো ত্রিকোণমিতিকে অ্যাপ্লাই করতে হবে স্ট্রংলি। ট্রাই কর বাড়িতে, আমি এখনই কিছু দেখাবো না, অবভিয়াসলি ত্রিকোণমিতিকে স্ট্রংলি অ্যাপ্লাই করতেই হবে। ঠিক আছে, একটু ট্রাই করলে অঙ্কটা সলভ করা যায় খুব সহজে, খুব একটা জটিল বিষয় নয়। একটা হেলথের জন্য আমি উদাহরণ রেকমেন্ড করে দিতে পারবো। এটা উদাহরণ আছে, এটা উদাহরণ নেই হবে। যাই হোক, এটার উদাহরণে পাবি না, তবে এই অঙ্কটা উদাহরণ রেকমেন্ড করে দিচ্ছি একটা, সেটা হলো পরের অঙ্কটা, কত 22 নম্বরটা। কোন উপবৃত্তের পরাক্ষের উপর অবস্থিত কেন্দ্র থেকে সমদূরবর্তী দুটো জ্যায়ের প্রান্তবিন্দুর উৎকেন্দ্রিক কোণ আলফা বিটা গামা ডেল্টা হলে দেখাতে বলছে এইটা হবে। এইটা হলো উদাহরণ 18টা দেখবি। উদাহরণ 17 18 মনে হয় একসাথেই দেখতে হবে, দেখে ট্রাই করবো। উদাহরণ 17 18কে তার পাশাপাশি স্টারও মেরে দেবো। আর উদাহরণ 18 সলভ করতে গেলে অ্যাকচুয়ালি উদাহরণ 17 হেল্প লাগবে। একটু এখনই দেখতে উদাহরণ 17 আর 18 দেখে বল কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। যার মিনিমাম 1% কোনো প্রবলেম বা কোয়েরি বা কোনো অসুবিধা হলে আমাকে বলবি, আমি সেই নিয়ে ডিসকাস করব। ওই যেটা বললাম উদাহরণ 17 করে তারপরে আসলে করতে হবে। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? 18 যদি কি আর যায় না, আপনি মাইনাস এই আমার 0 বিন্দু নিলে তখন মাইনাস এই আছে বলে এর জায়গায় মাইনাস ই গেল তো। হ্যাঁ, এর জায়গায় মাইনাস ই হলো, ঠিক বলেছিস। বুঝতে পারলি উদাহরণ 18 ব্যাপারটা কি ঘটলো? একটা তো e-1/e+1, আর অন্য আরেকটা যেটা আছে আলফা আর গামা দিয়ে হবে, ওটা -a,0 বিন্দু দিয়ে যাবে, তার ফলে ই এর জায়গাগুলোতে কি বসে যাবে? মাইনাস। ওটা একইভাবে আমরা লিখতেই চলতে পারি। ঠিক বলেছিস একদম। তো তাতে আমরা এটা পেয়ে যাচ্ছি। তো এই কনসেপ্টটার হেল্প নিয়ে আমাদের ওখানটায় করতে হবে কোনটা? 22 নম্বর অঙ্কটা ট্রাই করতে হবে। ঠিক আছে, নতুন কিছু আমার বলার নেই। আমি এই ধরনের জিনিস অধিবৃত্ত তো ডিসকাশন করেছি। সিম্পলি জ্যায়ের মধ্যবিন্দু সঞ্চার পথ, উপাক্ষের প্রান্তবিন্দু দুটো আগে বের করে নিবি, তার মধ্যবিন্দু বের করে ধরে নিবি এইচ কমাকে, ঠিক আছে? তারপরে এইচ কে থেকে বের করতে হবে, চেষ্টা করবার। তুমি 23 তো বাদ দিয়েছো না, মানে আপাতত করতে 23 বাদ দিয়েছি, 25ও বাদ দিয়েছি, আমি 24 বললাম আর কি এটা। আচ্ছা, এবার দীর্ঘই ঢোক। দীর্ঘ একের দাগে দেখ, সবকিছু বের করতে হবে। তো এখানেও আমি বাদ দিচ্ছি একটু দুটো কিছু। একের এ বাদ দে। আচ্ছা, আগে বাদ দেওয়াগুলো বলেই নি হয়তো। একের এ, ঠিক আছে? তারপরে 2 এর 2, একের এ 2 এর 2, 3, হ্যাঁ অ্যাকচুয়ালি একই জিনিস সবার। 4 এর 1, কারণ আছে বাদ দেওয়ার, কারণ ওই 4 এর 1-এর জিনিস 4 এর 2-তে আছে, একটু বেটার প্যাটার্নে আছে। 4 এর 2, তারপরে হলো 6 এর 2, ঠিক আছে? এটুকুই বাদ দাও, বাদ করতে হবে।
এখন যেটা বিষয়, দেখ প্রথম কথা একের পরে আর কিছু বাদ দেননি? না আপাতত বলি কিছু দেখছি কথা এই পর্যন্ত আমি দেখছিলাম, তো সেগুলো আমি বলে দিলাম এখানে কিটা রেখেছিলাম, আবার শুরু বললাম। একের দাগে দেখ যেটা বলছিলাম, একের দাগে যদি এর অঙ্কটা এটা আছে যেটা বাদ দিলাম, সেটা একবার প্রথমে একটু দেখ দাও যে ওই প্যাটার্নে যদি অঙ্ক আসে তাহলে ওগুলোর কি শীর্ষ কেন্দ্র এগুলো সব বের করা যাবে? আমরা পারবো? কারো কি কোনো ডাউট আছে? গুড। এইবার বিষয়টা হলো যদি আমরা অঙ্কটা এবার একের বি বা সিতে আসি, বি বা সি এর অঙ্কটাকে আগে প্রথমে কি করতে হবে? কনভার্ট করতে হবে এ টাইপে। বি আর সি কে আগে ওই এর মতো করে কনভার্ট করতে হবে, ওরকম জায়গায় দেখতে লাগে, তারপরে আবার একই অঙ্ক। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো এট ফার্স্ট বল দেখি। বি যদি আমরা ধরি, দীর্ঘর একের বি কি বলছে? 3x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 6x মাইনাস 8y আর আছে হলো ইকুয়ালস টু 5। বল এট ফার্স্ট কি করবো আমরা, কিভাবে সাজাবো কি বলিস? এটা কিন্তু বৃত্ত নয় যে আমরা 3 দিয়ে বা 4 দিয়ে ভাগ করে দেবো প্রথমে, সেরকম করলে ব্যাপারটা কিন্তু চলবে। প্রথমে তো প্রথম কাজ কি হবে বল? x গুলোকে একদিকে নিয়ে কমন নিয়ে নিই, তাহলে কি হবে? 3 কমন গেলে x স্কয়ার প্লাস 2x, কারেক্ট। যত x আছে সেগুলোকে এক জায়গায় নিয়ে কমন নেব, যত y আছে সেগুলোকে এক জায়গায় নিয়ে কমন নেব, তাহলে কি হবে? 4 কমন নিলে y স্কয়ার মাইনাস 2y, তাই তো? 10/5। আচ্ছা, এবার এটাকে হোল স্কয়ার বানানোর চেষ্টা করব। যদি হোল স্কয়ার বানাতে চাই এখানে কি লাগবে আমাদের? একটা x 1 লাগবে, তাহলে x প্লাস 1 এর হোল স্কয়ার, 1 এক্সট্রা এলো তাহলে সেটা মাইনাস করব, একই না? আচ্ছা, এখানে কি করব? এখানে আমাদের কি লাগবে? একটা প্লাস 1 লাগবে, তাহলে y মাইনাস 1 এর হোল স্কয়ার হয়ে যাবে, আর একটা 1 কে বিয়োগ করে দেবো, একই না? ইকুয়ালস টু কত? তাতে কি দাঁড়াচ্ছে? 3 ইন্টু এক্স প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 3 প্লাস 4 ইন্টু y মাইনাস 1 এর হোল স্কয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 5। এখান থেকে কি পাচ্ছি? 4 3 7, 7 5 12। এবার কি করব? 12 দিয়ে এবার ভাগ করে দেব, তাহলে যদি ভাগ করে দিই কি আসছে? x প্লাস 1 এর হোল স্কয়ার বাই 4 মানে 2 স্কয়ার প্লাস y মাইনাস 1 এর হোল স্কয়ার বাই 3 মানে 3 স্কয়ার। এবার ওই প্যাটার্নে চলে এলো। এবার আমরা সমস্ত কিছু বের করতে পারবো, আলফা বিটা এ বি বা যা যা শেষ করবো। তো এই প্যাটার্নটাকে সবসময় ফলো আপ করতে হবে। এবার সাজাবে, ঠিক আছে? তো লিখলে লিখে নে, নয়তো ভিডিওটাকে আরেকবার দেখিস। তো প্র্যাকটিক্যালি একের বি সিতেও আমাদের একই কাজ, সিতেও ঠিক আছে। 2 এর একও একই কাজ, 2 এর 2 বাদ দিয়েছি, 3 বাদ গেছে, 4 1 বাদ গেছে। আচ্ছা, 4 এর 1টাকে কেন বাদ দিলাম? দেখ 4 এর 2 করলে 4 এর 1 এমনি সলভ আউট হয়ে যাবে। আচ্ছা, এটা করে নি, বলছি যারা পরে ভিডিও দেখলে একবার দেখে নিস, বা নিজে করতে পারলো না অসুবিধা নেই, সলভ করে নিস। আচ্ছা শোন, এবার যেটা বলছিলাম 4 এর 1, দেখ তেমন কোনো বিষয় নয় কিন্তু, দেখ নামেই দীর্ঘ, তার কিছু নয়। প্রথম কথা, উপবৃত্তটা -3,2 বিন্দুগামী, স্যাটিসফাই করাতে পারবো? স্যাটিসফাই করলে a স্কয়ার আর b স্কয়ার দিয়ে একটা সমীকরণ পেলাম। আচ্ছা, তারপরে কি বলছে? এর উৎকেন্দ্রতা √3/5 মানে e মানে √1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার √3/5। তাহলে ওখান থেকে a স্কয়ার b স্কয়ার দিয়ে একটা সমীকরণ পেলাম, অলরেডি আমি পড়েছিস না? ওই তো 3 এর সাথে। হ্যাঁ, তাহলে a স্কয়ার আর b স্কয়ার দুটোর মানই পেয়ে যাবো। নাভিলম্বের দৈর্ঘ্য চাইছে মানে কি কি চাইছে? 2b স্কয়ার বাই a, সবার মান পেয়ে গেলে এমনি বসিয়ে দিতে হবে।
একটু বেটার প্যাটার্নে 4-2-তে আছে, একই অঙ্কই আছে অলমোস্ট, ওই কারণে ওইটাকে আমি সিলেক্ট করলাম। বলছে দেখ উপবৃত্তটি দুটো সরল রেখা দিয়েছে, তাদের ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে অ্যাট ফার্স্ট আমাদের কাজটা কি হবে? এক্স্যাক্টলি সরল রেখা দুটোকে সলভ করলে একটা বিন্দু পাবো, তাই তো? এক্স এর y মান পাবো নাকি বিন্দু পাবো, ওই বিন্দুটা কি করবে? এটাকে সিদ্ধ করবে উপবৃত্তের সমীকরণকে। তাহলে a স্কয়ার b স্কয়ার দিয়ে একটা সমীকরণ পেয়ে গেলাম, এবং এর নাভিলম্বের দৈর্ঘ্য বলে দিয়েছে এবার, মানে কি 2b স্কয়ার বাই a বলেছে, ওখান থেকে একটা পেয়ে গেলাম। তারপরে a আর b এর মান বের করতে হবে, তো এটা করবি। আচ্ছা 5-এর অঙ্কটাকেও একটু স্টার মেরে রাখ। পাঁচের অঙ্কটাকে একটু স্টার মার্ক। উপবৃত্তের উৎকেন্দ্রতা বলেছে, কেন্দ্র ও শীর্ষের স্থানাঙ্ক বলেছে, ঠিক আছে? তো কি চাইছে? উপবৃত্তটি সমীকরণ চাইছে। কি করবি? পরাক্ষ কোন অক্ষ বরাবর? y অক্ষ বরাবর। কিভাবে সিদ্ধান্ত এলো? কোটিটায়? না বুঝতে হবে। ও সরি, 5-এর আমি 6-এর একে চলে গেছি। আর কেন্দ্র আর শীর্ষের বুঝতে হবে। ভুজটা একই। ভুজটা যদি একই হয়, চেঞ্জটা কি হচ্ছে? y অক্ষ চেঞ্জ হচ্ছে। তাহলে কেন্দ্র আর শীর্ষ কোন দিক বরাবর যাচ্ছে? y এর দিক বরাবর যাচ্ছে। লজিকটা কি সবার ক্লিয়ার? এই লজিকের ডিসকাশন ইয়েতেও করেছিলাম অধিবৃত্তের সময়। যেহেতু ভুজটা একই, তাহলে কেন্দ্র আর শীর্ষ কোন দিক বরাবর যাচ্ছে? ওয়াইটা চেঞ্জ হচ্ছে, তাহলে কেন্দ্র আর শীর্ষ ওয়াই দিক বরাবর যাচ্ছে, এরকম হবে। তাহলে প্র্যাকটিক্যালি সমীকরণটা কি ধরবো? x মাইনাস আলফা হোল স্কয়ার বাই ছোটটা b স্কয়ার এর নিচে প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1। আলফার জায়গায় কি বসবে? -2, বিটার জায়গায় -2, তাহলে x প্লাস 2 হোল স্কয়ার y প্লাস 2 হোল স্কয়ার, আর নিচে a স্কয়ার b স্কয়ার আমাদের বের করতে হবে। কিভাবে করব? উৎকেন্দ্রতা 2/3 দিয়েছে, শীর্ষ দিয়েছে -2,4। এই ধরনের জায়গায় শীর্ষের স্থানাঙ্ক কি হয়? আচ্ছা a প্লাস আলফা হবে না প্লাস বিটা হবে? তাহলে আলফাটা কি হবে? আলফা বিটা তো এখানে রয়েছে, খেয়াল কর। আর এইটুকু কত বাড়ছে? a বাড়ছে। তাহলে আলফা কমা a প্লাস বিটা, তাই তো? বা বিটা প্লাস a লিখতে পারি। আর এটা কি লিখবো? আলফা কমা বিটা মাইনাস a। এ বাড়লো, এটা এ কমলো, ঠিক আছে? তাহলে আলফা কমা বিটা প্লাস a ইকুয়ালস টু কত লিখতে পারি? 4। মানে আলফা কমা বিটা প্লাস a ইকুয়ালস টু -2,4। এখান থেকে আলফা ইকুয়ালস টু -2 আর বিটা প্লাস a ইকুয়ালস টু 4, নাকি না? বিটা প্লাস a ইকুয়ালস টু 4, বিটা তো অলরেডি -2 হাতে আছে, তাহলে এর মান পাবো, এর মান পেয়ে গেলাম। আর উৎকেন্দ্রতা কত দিয়েছে? 2/3, তো উৎকেন্দ্রতার ওখান থেকে এর মান বসালে b এর মান পাবো। ইয়েস অর নো? উৎকেন্দ্রতার সমীকরণ 5 কর, 6-এর হিন্টস পাবি হয়তো, 6-এর 1 কোথায় আছে? ছয়েরটা 6-এরটা হলে এইমাত্র এটা ডিসকাশন হলো সেটা। তাহলে হবে 5-এরটা। কিছুটা 5-এরটা, মানে ওখানে ডাইরেক্ট উৎকেন্দ্রতা বলেছে আর এখানে আগে দুটোর মধ্যে দূরত্ব দিয়েছে। 6-এর 1 হলো উদাহরণ 5-এরটা, পুরো 5-এরটা নয়, কিছুটা 5-এরটা। কনসেপ্টটাকে কাজে লাগাবো। কিছুই নেই, দুটো শীর্ষ দিয়ে দিলে তাদের মধ্যবিন্দু বের করলেই তো কেন্দ্র পেয়ে যাবো, একই না? এবার একই লজিক এইমাত্র যা ডিসকাশন হলো, লজিক লাগালে ও নিজেই করে নিতে পারবি।
ঠিক আছে, 6-2 বাদ দিয়েছি কারণ কিছুটা একই প্যাটার্নের জিনিস পড়ে যাচ্ছে, কারণ 6-2 নাভি দুটি স্থানাঙ্ক বলেছে 2AE ইকুয়াল টু নাভি দুটির মধ্যে দূরত্ব, এই টাইপের করা হয়েছে, আজকেই হয়েছে, তো 6-2 বাদ দিয়েছি। 6-3 হলো উদাহরণ 6-এর ডিসকাশন, 6-3 উদাহরণ 6-এর ডিসকাশন। কিছু নেই, নতুন কিছু বলার কিছু নেই। সাত কি করবি শুনি। হ্যাঁ ওই তো এ cos থিটা কমা b sin থিটা, বিন্দুর কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র কত 0 0, তাহলে এ কত √6, ওই তো ওটা ইকুয়াল টু ওইটা ইকুয়ালস টু 2, তাহলে ওখান থেকে থিটা বেরোবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হবে ওখান থেকে উৎকেন্দ্রিক কোণ না থিটা বের করতে হবে। আচ্ছা এবার এই যে 8 থেকে 12 এই জোনটাকে পুরো স্টার না প্রতিটা চ্যাপ্টারে একটা করে জোন আছে, একবারে ধরে নিলাম সেট হট স্টার, স্টার গোল 2 সিকনেস, তো স্টার গোল 2 আছে না ওর একটা। হ্যাঁ আচ্ছা এই জায়গাটা সত্যি বেশ ইম্পর্টেন্ট। প্রথম অঙ্কটা কি বলছে দেখ, পিকিউ সরলরেখা এত উপবৃত্তের যে কোনো দ্বিগুণ কোটি হলে পি এর নিকটতম পিকিউ এর সমদ্বিখণ্ডিত বিন্দুর সঞ্চার করো। সমদ্বিখণ্ডিত বিন্দু সঞ্চার করো। পি এখানে কিউ এখানে, সরি পি কিউ দ্বিগুণ কোটি বলছে, তো দ্বিগুণ কোটি কেমন দেখতে হয়, একটা থেকে আরেকটা, এখানে পি এটা কিউ, এটা হলো আমাদের দ্বিগুণ কোটি। আমাদের শুধু কোটি বললে কোনটুকুকে বোঝায়, এইটুকুকে বোঝায়, আর দ্বিগুণ কোটি বললে পুরোটা। ঠিক আছে, আচ্ছা পি কিউ দ্বিগুণ কোটি হলে পি এর নিকটতম পি কিউ এর সমত্রিখণ্ডিত বিন্দু সঞ্চার পথ, মানেটা কি বলছে। আচ্ছা সমত্রিখণ্ডিত হলে আমাদের কি অ্যাটলিস্ট কটা বিন্দু দরকার বলতো, দুটো বিন্দু দরকার তো, যাতে 3টে ভাগ হতে পারে সমানভাবে। এখন কি বলছে, কার সঞ্চার পথ চাইছে, ওই পি এর নিকটতম, তাহলে কোনটা চাইছে, এটা এটা যদি আর হয়, এটা যদি এস হয়, তাহলে কোনটা চাইছে, আরেকটা চাইছে, তাই তো। তাহলে যার সঞ্চার পথ চাই আমরা কি করি, তাকে এইচ কমা কে ধরে নিই। তাহলে এইটা কি করছে, পি আর ইস টু আর এস কত, সরি আর এস না, পি আর ইস টু আর কিউ কত 1:2, হ্যাঁ কি না, এটা 1 এটা 2, এই প্রভাবটা 2। আচ্ছা এবার বল আমাকে যে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি লিখতে পারি, a cos থিটা কমা b sin থিটা, কারেক্ট। আচ্ছা তাহলে কিউ স্থানাঙ্ক কি লিখতে পারি, এটা কিন্তু কোটি গেছে, বল বল, হ্যাঁ a cos থিটা কমা b sin থিটা, গুড। তাহলে কি আমরা এইচ এর ভ্যালু বের করতে পারবো অনুপাত দিয়ে, কে এর ভ্যালু পারবো, তারপর দুটো থেকে কি সরাতে হবে, থিটাকে সরাতে হবে, করা যেতে পারে। অবভিয়াসলি cos থিটা sin থিটা যেহেতু আছে, cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইকুয়াল টু 1, সেটা হেল্প নেব কোনো না কোনো ভাবে, ঠিক আছে, বেশ ট্রাই করুন। নয়টা কি উদাহরণের আছে, আমি জাস্ট বলে দিচ্ছি নিজেই, বাড়িতে পড়বি। এখানে দেখ একটা শব্দ এখানে এসছে নয়েরটায়, দেখা হয় যে উপবৃত্তের সহায়ক বৃত্ত। সহায়ক বৃত্তটা কি জিনিস,
সহায়ক বৃত্ত আমি বলিনি যে সহজ বিষয়। ধর একটা উপবৃত্ত আছে, এটা উপবৃত্তের পরাক্ষ আর উপাক্ষের দৈর্ঘ্য কিন্তু আমাদের আলাদা আলাদা হয়, তাই তো? নিশ্চিতভাবে এদের দৈর্ঘ্য একই নয়। এখন উপবৃত্তের পরাক্ষটাকে যদি আমরা ব্যাস করি, একটা বৃত্ত অঙ্কন করি, কেমন দেখতে হবে? এরকম হয়ে যাবে না? অবভিয়াসলি পরাক্ষের দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যগুলো কি হবে? তখন সেম হবে। এই যে বৃত্তটা আমরা আঁকলাম, এই বৃত্তটাকে বলা হয় হলো সহায়ক বৃত্ত। এবার আমাকে একটু লজিক্যালি বল, এখান দিয়ে যদি আমরা কেন্দ্র থেকে একটা এরকম ভাবে সরলরেখা টানি, উপবৃত্তের উপর যে বিন্দুটা তৈরি হচ্ছে পি বিন্দু, আর এখানে যদি একটা বিন্দু হয় কিউ বিন্দু, আমাকে বল যে পি বিন্দু স্থানাঙ্ক কি হবে? cos theta comma b sin theta. এ cos থিটা কমা বি sin থিটা। আর বল কিউ বিন্দু স্থানাঙ্ক কি হবে? A cos theta comma b cos b no a sin theta. এ sin থিটা। কারণ এইটা এ ছিল, এটা বি ছিল, আবার এইটা কি হয়ে গেছে? এটাও এ হয়ে গেছে, এটাও এ হয়ে গেছে, তাই এ cos থিটা কমা এ sin থিটা, তাই তো? এইটুকু আমরা বলতেই পারি, এটুকু একটু ড্র করে নিয়ে এরা। আচ্ছা, এবার বলছে কি উপবৃত্তের সহায়ক বৃত্তের যে দ্বিগুণ কোটি নাভিগামী তার উপবৃত্তের উপাক্ষের দৈর্ঘ্যের সমান। এখন কি বলছে দেখ, বলছে যে এই যে উপবৃত্তের যে দ্বিগুণ কোটি, মানে উপবৃত্তে না বৃত্তের যে দ্বিগুণ কোটি, তাই তো? তার মানে ধর এইখান থেকে কোন পর্যন্ত যাবে? এরকম যাবে, আর কিউ, এটা যদি কিউ ড্যাশ হয়, এখান থেকে এই পর্যন্ত যাবে, যেটা হলো কি দিয়ে যাচ্ছে? নাভি দিয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? নাভি দিয়ে যাচ্ছে। এবার বলছে এই দ্বিগুণ কোটিটা কার সমান হবে? উপাক্ষের সমান হবে। মানে এই কিউ কিউ ড্যাশটা আমাদের দেখাতে হবে যে এখানে যদি থাকে ধর বি, এখানে যদি থাকে বি ড্যাশ, তাহলে বি বি ড্যাশের সমান হবে। সহায়ক বৃত্তের যে দ্বিগুণ কোটি নাভিগামী, সেই দৈর্ঘ্যটা কি হবে? আমাদের এই দৈর্ঘ্যের সমান হবে, এটা দেখাতে বলছে। বেশি কিউ এর স্থানাঙ্ক যদি এইটা হয়, কিউ ড্যাশের স্থানাঙ্ক কি হবে? এ cos থিটা কমা মাইনাস এ sin থিটা, তাই তো? আচ্ছা, এমনিতে আমাদের এখানে নাভি, যেটা নাভি স্থানাঙ্ক কি? এই কমা 0 ইকুয়ালস টু এই হবে। আর যদি কারো কোনো ডাউট থাকে, সেটা কেউ এরকমও করতে পারিস, এ cos থিটা প্লাস এ cos থিটা বাই 2 ইকুয়ালস টু এই, এটাও লিখতে পারিস। আর এটা কি লিখতে পারি? এ sin থিটা মাইনাস এ sin থিটা বাই 2 ইকুয়ালস টু কি? 0, তাই তো? এমনিও 0ই হচ্ছে। তো যাই হোক, মূল ব্যাপারটা এইটা আমি ফোকাস করি। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে যে cos থিটা ইকুয়ালস টু ই হবে। cos থিটার ভ্যালুটা ই এর, ঠিক আছে? কোনটা? লাইটের প্রবলেম হচ্ছে স্ট্যান্ডের জন্য? একটু এদিক ওদিক সরে বস, একটু এদিক ওদিক সরে বস, কোন একটা দিকে মুভ কর, কোন দিকে সুবিধা হয় দেখ। cos থিটার ভ্যালুটা আমাদের ই আসছে, cos থিটার ভ্যালুটা ই আসছে, তাহলে আচ্ছা, তাহলে না এবার বলছে দেখ এই দৈর্ঘ্যটা বের করা যাবে। দুটো বিন্দু তো জানা আছে, দুটো বিন্দু করে রুট ওভার করে দূরত্বটা বের করা যাবে। এবার ওখানে এই জিনিসটা কাজেও লাগতে পারে। এবার কাজে লাগা cos থিটা ইকুয়ালস টু এই ভ্যালুটা কাজে লাগাতে হবে, দেখতে হবে ভ্যালুটা কি হচ্ছে। উপাক্ষের দৈর্ঘ্য সমান, মানে কত সমান হবে? 2b সমান হবে। cos থিটা ইকুয়ালস টু ইটা কাজে লাগাতে হবে। cos থিটা ইকুয়ালস টু ই শুধু cos থিটার জায়গায় ভ্যালু বসবে তা না, sin থিটার জায়গায় কোনো ভ্যালু বসতে পারে, মানে √1 - e²। cos থিটা ই হলে sin থিটা কি হয়? √1 - e²। তো ফাইনালি কি ই এর ভ্যালু বসাতে হবে আবার, √1 - b² / a²। এগুলো বুদ্ধি করে একটু লাগাতে হবে।
তো ট্রাই কর 9 10 শোন এই 10 হলো এই যে যা ডিসকাশন করলাম একই টাইপেরই ছবি হবে তার সঙ্গে কিছু এক্সটেনশন আছে তো পরে পরে ছবিটাকে আঁকবি এই ছবিটা হবে তার সঙ্গে কিছু এক্সটেনশন আছে তারপরে হবে আচ্ছা 11 আর 12 হলো একই টাইপের অঙ্ক 11 অঙ্কটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি দেখ সংক্ষিপ্তর 21 এইমাত্র এটা হলো সংক্ষিপ্তর 21 আর 11 একই কারা কারা সেটা বুঝতে পারছিস থিটা 1 যেটা আছে থিটা 1 এর জায়গায় ওটাকে বসিয়ে দিতে হবে আলফা প্লাস বিটা আর থিটা 2 এর জায়গায় বসাতে হবে আলফা মাইনাস বিটা ঠিক আছে তাতেই দেখ প্রুফটা চলে আসবে সংক্ষিপ্ত 21 করতে পারলে সে দীর্ঘর 11 এমনি করতে পারবে ঠিক আছে আর দীর্ঘর 12 আলাদা কিছু নয় উৎকেন্দ্রিক কোণের সাহায্য নিয়ে করবি প্রথমে এইভাবে ঠিক এই যে সংক্ষিপ্ত 21 বা দীর্ঘর 11 মধ্যে আগে জ্যায়ের সমীকরণটা বের করবি তারপরে ওখানে বলা আছে দেখ নাভিগামী হলে কোন বিন্দু দিয়ে যাবে এই কমা 0 এটা দিয়ে স্যাটিসফাই করিয়ে তারপরে এটা প্রুভ করতে বলেছে করতে হবে তো ট্রাই কর 31 তারিখ তাহলে 4টের সময় ক্লাস হবে এজ ইউজুয়াল সেই ঘন্টা চেক করছি